সংস্কার মানে কিছু বলা হচ্ছে যে কিছু যৌক্তিক সংস্কার করে যদি নির্বাচনটা না দেওয়া হয় তাহলে বিএনপি যখন ক্ষমতায় আসবে বা অন্য কেউ যখন ক্ষমতায় আসবে তারাও আসলে একই সরকারের সমান ফেসিস্ট হতে পারে, গত সরকারের সমান। তো সেইটা চিন্তা করে তাদেরকে সংস্কারের কথা বলা হচ্ছে। আমি এটার সঙ্গে একেবারেই একমত নই। আমি ঘোরতর আপত্তি জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিএনপির সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের তুলনা করার কোনো কারণই থাকতে পারে না। আজকে আমি দুঃখিত যে অনেকগুলি অপ্রিয় বিষয় আপনাকে আমার হয়তো মানে আপনার অপ্রিয় বিষয়ের প্রশ্নের উত্তর দিতে আমি অভ্যস্ত, অতীতেও দিয়েছি আমি এখন। এবং এই আত্মবিশ্বাস আমার আছে যে আপনার এই অপ্রিয় প্রশ্নগুলোর উত্তর আমি আমার মতো করে দিতে পারবো। সমসাময়িক বিষয়গুলো নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করেছে সাংবাদিক খালেদ মহিউদ্দিন। তারা যেন শুনে উঠতে পারবেন যে আসলে বিএনপি কি চায়, নির্বাচন চায় না সংস্কার চায়, নাকি বিএনপির ভিতরে যে গণ্ডগোল আছে সেই গণ্ডগোল কতটা বাস্তবতা রয়েছে, মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না বেগম খালেদা জিয়াকে চায়। এই সময়গুলো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রশ্নটি করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে যে অনেকের মানে শুরুর প্রশ্নটি সেটি অনেকের প্রশ্ন। আমাদের আসলে অনেকগুলি প্রশ্ন আছে আপনার কাছে। আপনার যে প্রশ্নের জবাব আপনি যেভাবে দিতে চান সেভাবে দিবেন, না দিতে চাইলেও আমরা দিব, মানে আমরা এটা নিতে পারবো, এত অসুবিধা নাই। আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে যে জনাব তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে আছেন। আমরা দেখেছি যে 5ই আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি ভার্চুয়ালি একটি জায়গায় তার পরদিনই ভার্চুয়াল বক্তব্য দিয়েছিলেন, বিভিন্ন অনুষ্ঠানে অনলাইনে সক্রিয় থাকছেন, বক্তৃতা দিচ্ছেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে কি আসলে দেশের পক্ষ থেকে এই দাবি আছে তাকে দেশে আসার, বা তারা মানে বিএনপি কখন মনে করে যে জনাব তারেক রহমানের দেশে ফেরা উচিত, মানে সে সময়টা কখন হতে পারে? না, এখানে আপনার যে প্রশ্ন আছে তার মধ্যে দু তিনটি আপনার দিক আছে। একটা হচ্ছে আপনার বলছেন যে বিএনপি দাবি তুলছে কিনা। এখানে এখন যে অবস্থা আছে তাতে বিএনপি দাবি তোলার প্রয়োজন নেই। এখন ডিসাইডেড বাই তারেক রহমান হিমসেলফ, এবং পার্টিও সেটাই অপেক্ষা করছে। তার কতগুলো মামলা আছে যে মামলাগুলো আপনার অনগোয়িং প্রসেসের মধ্যে আছে, কোর্টে আদালতে চলছে। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে ওই মামলাগুলো শেষ করেই দেশে আসবেন। সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন এরকম হতে পারে কিনা যে আমরা বেগম খালেদা জিয়াকে অনেক দিন পরে দেখলাম যে তিনি সশস্ত্র বাহিনী যে দিবস ছিল 21 নভেম্বর সেটাতে তিনি উপস্থিত থেকেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসও তার সাথে কথা বলেছেন, উপদেষ্টাদের মধ্যে থেকেও কেউ কেউ তার সাথে আসলে কথা বলেছেন, আমরা এরকম দেখেছি। যদি এই মুহূর্তে নির্বাচন হয়, যেটি আসলে বিএনপি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করছেন, তাতে বেগম খালেদা জিয়া কি প্রার্থী হবেন, বা বিএনপি সংসদ নেতা বা প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইতে পারে, চেয়ারম্যান নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান? এখানে এই মুহূর্তে এখনই আমাদের এই প্রশ্নগুলো নিয়ে আমরা আপনার কাজ করছি না, কারণ আমরা এখন আমাদের সামনে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে আপনার এই ইন্টারিম গভর্নমেন্টের কাজগুলো তারা যেন শেষ করতে পারে, অর্থাৎ যে সমস্ত সংস্কারের বিষয়গুলো আছে সেই সংস্কার যে কয়েকটা আপনার খুবই নির্বাচন কেন্দ্রিক এবং প্রয়োজনীয়, সেই সংস্কারগুলো করে নির্বাচনের কথা আমরা বলছি। এবং আমরা মনে করি যে এটা আপনার যথা সময়ে সেটা অনুষ্ঠিত হবে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো আমাদের পার্টির চেয়ারপারসন, এবং তিনি যদি নির্বাচন করতে সক্ষম হন শারীরিকভাবে তাহলে অবশ্যই তিনি নির্বাচন করবেন। অন্যদিকে যেমন তারেক রহমান সাহেব আমাদের দলের হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আছেন, এবং তিনিও নির্বাচন করতে চাইলে তিনিও নির্বাচন করতে চান, সেটাও উনি করতে পারবেন যে কটা সিটি তিনি করতে চান। তো এই নিয়ে কোনো সমস্যা নেই। সুতরাং খালেদা জিয়া নির্বাচন করলেন, প্রধানমন্ত্রী হলেন, বা তারেক রহমান সাহেব নির্বাচন করে প্রধানমন্ত্রী, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই ব্যাপারে পার্টিতে আমাদের কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। আলোচনা আছে কিনা, মানে মানে কে হবেন? না না, এই ধরনের আলোচনার এখন প্রয়োজন নেই। খালেদা জিয়া এবং খালেদা জিয়া এখনো বেশ অসুস্থ। উনি আগামীকাল কয়েকদিনের মধ্যে উনি যাবেন লন্ডনে চিকিৎসার জন্য, এবং সেখানে যদি তাকে প্রয়োজন হয় সেখান থেকে তিনি আমেরিকাও যেতে পারেন, তার প্রয়োজন হয় চিকিৎসার জন্য। তো আমরা তাকে সম্পূর্ণ সুস্থ করে, আল্লাহ যেন তাকে সুস্থ করে নিয়ে আসেন সেটাই চাইবো, সেটাই চাচ্ছি আর কি। এই প্রসঙ্গে আর কি, মানে এই 1-2 নাম্বার প্রশ্নের প্রসঙ্গে শেষ প্রশ্ন, যে আপনি জনাব তারেক রহমানের মামলার কথাগুলি বলছিলেন, জনাব তারেক রহমানের মামলাগুলো
থাকার কারণে কি তিনি দেশে আসার ব্যাপারে দেশকে নিরাপদ মনে করছেন না, এরকম কোনো কিছু কি আপনাদের মধ্যে না মনে না আছে? না না, সেই ধরনের কিছু ব্যাপার নয়। তার মামলাগুলো আমরাই চাইছি, দল চাইছি আমরা তাকে একেবারে আমরা মানে পুরোপুরি ভাবে মামলা মুক্ত করে নিয়ে আসতে চাই। যেহেতু তার মামলাগুলো সবই মিথ্যা মামলা, সাজানো মামলা, যার সমস্ত এভিডেন্সেস আর দেয়ার, সুতরাং সেই ক্ষেত্রে তার যত দ্রুত সম্ভব আমরা আশা করি যে মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাবে। আজকের একটু কথায় আসি যে সংবিধানে উপপ্রধানমন্ত্রী পদ রাখা সহ আরও কতগুলি সংস্কারের প্রস্তাব বিএনপি দিয়েছেন। উপপ্রধানমন্ত্রী বা উপরাষ্ট্রপতি, তারপরে সংসদ উচ্চকক্ষ, গণভোটের বিধান প্রবর্তন করার প্রস্তাব। জি। তো এইগুলি যদি সংবিধানে যাচাই বাছাই করে দিতে হয় তাহলে তো কিছুটা সময় লাগবে। আপনার কাছে যৌক্তিক সময়টা কত মনে হয় যে এই সরকারের কাছে কতটা সময় আসলে দেওয়া উচিত সরকারকে আসলে যৌক্তিকভাবে? আমরা এখন পর্যন্ত কোনো সময় বেঁধে দিইনি, এবং আমরা যেহেতু মনে করছি যে যে সরকার কাজ করছেন এবং ইতিমধ্যে কমিটিগুলো হয়েছে, আপনার কমিশনগুলো হয়েছে, কমিশনগুলো তারা দ্রুততার সঙ্গে কাজ করছেন, এবং আমরা আশা করি যে যত দ্রুত সম্ভব তারা করতে পারবেন। এটা তাদের উপর নির্ভর করবে যে তারা কখন নির্বাচনটা দিতে পারছেন। আপনারা কোনো টাইম ফ্রেম, না, টাইমলাইন? আমরা কোনো টাইম ফ্রেম দেইনি। আমরা যেটা বলেছি যে একটা যেটা আপনার লজিক্যাল, সেই সময়টুকু নিয়ে তারা করবেন। কেউ কেউ এরকম ইঙ্গিত করছেন যে বিএনপি আসলে এই মুহূর্তে নির্বাচনের জন্য আসলে চাপ দিতে চাচ্ছে সরকারকে, চাপ দিচ্ছে, তার ফলে সরকার একটু আনস্টেবল হচ্ছে। এইটা কি ঠিক? আবার অন্যদিকে সরকারের একটা জায়গা থেকে মনে হচ্ছে যে সরকার 2 বছর 4 বছর, হঠাৎ করে ডক্টর ইউনূস এটা 4 বছরের কথা বলাতে সেটা নিয়েও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। আপনি এটাকে কিভাবে দেখেন? আমি দেখি একটু ভিন্নভাবে। জি। এটা দেখি যে আমাদের দেশের মিডিয়া বা আপনারাই যারা মিডিয়াতে কাজ করেন, আপনারা সাথে স্পেকুলেশনস করেন, এবং স্পেকুলেশন করলে এটা আপনাদের হয়তো বা খুব ভালো হয়, কিন্তু আমাদের জন্য আমরা এই ব্যাপারটাতে আমি ব্যক্তিগতভাবে খুব বেশি আগ্রহী নই। কারণ আমরা এই আপনি যে কথাগুলো বললেন তার একটার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই, এবং আমরা সেই ধরনের কোনো চিন্তা করছি না বা সে ধরনের ঘটছেও না। এবং আমি এখন পর্যন্ত দেখিনি যে আপনার সরকার, যারা ইন্টারিম গভর্নমেন্ট আছেন তারা বেশি সময় থাকতে চান, 4 বছর থাকতে চান। কথাগুলো সেভাবে আসেনি, এগুলো আপনার মিসরিপ্রেজেন্টেড হয়েছে মিডিয়াতে। আর দ্বিতীয়ত আমরা যেটা বলছি, আমরা বলছি যে আমরা চাই যে আপনার একটা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কারগুলো হয়ে গেলে আমরা অবশ্যই নির্বাচনে যেতে চাই। আপনারা যৌক্তিক সময়টা, মানে হ্যাঁ আমাদের দোষ আছে জনাব মির্জা ফখরুল আলমগীর, আমরা ঠিকই, আমি দোষের কথা বলছি না না, না, মানে মানে আমি দোষের মিডিয়ার কথা বলছি না। আমাদের কথা বলছি যে মিডিয়া আপনার স্পেকুলেট করেন, স্পেকুলেশন মিডিয়া করতেই পারে, কিন্তু আমরা যেটা বাস্তবতা আমি আপনাকে সেটাই বলছি। না মানে আপনি যদি অনুমতি দেন আমাদের অবস্থাটা আমরা একটু বলি যে আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচন সংস্কার, মানে কিছু বলা হচ্ছে যে কিছু যৌক্তিক সংস্কার করে যদি নির্বাচনটা না দেওয়া হয় তাহলে বিএনপি যখন ক্ষমতায় আসবে বা অন্য কেউ যখন ক্ষমতায় আসবে তারাও আসলে একই সরকারের সমান ফেসিস্ট হতে পারে, গত সরকারের সমান। তো সেইটা চিন্তা করে তাদেরকে সংস্কারের কথা বলা হচ্ছে। আমি এটার সঙ্গে একেবারেই একমত নই। আমি ঘোরতর আপত্তি জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিএনপির সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের তুলনা করার কোনো কারণই থাকতে পারে না। কারণ বিএনপি ইজ এ পার্টি, যে দলটা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে। আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা বাকশালে ছিল, আমরা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছি। আমরা সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছি, ম্যাডাম জিয়া নিয়ে এসেছেন। আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান পাশ করেছি পার্লামেন্টে, এবং আমাদের কাছে ফ্যাসিস্ট আবার এখন পর্যন্ত তো প্রশ্নই উঠতে পারে না। আমাদের যে পার্টির স্ট্রাকচার, আমরা যে কাজ করেছি সেগুলো সমস্ত গণতন্ত্রের পক্ষে গেছে, এবং 14 বছর লড়াই করেছি তো ফ্যাসিস্ট হওয়ার জন্য নয়, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য। সুতরাং এই কথাগুলো যখন বলা হয় তখন এই কথাগুলো আমার কাছে মনে হয় যেটা আপনার শুধুমাত্র হয় কথার কথা বলার জন্য বলা হয়, অথবা বিএনপিকে আপনার ছোট করে খাটো করে দেখানোর চেষ্টা করা হয়। কিন্তু এইখানে তো পাশাপাশি আরো দুইটা সত্য আছে। একটা সত্য হচ্ছে যে বিএনপিও তো আসলে ক্ষমতায় ভারসাম্যের কথা বলছে, এবং সেই ক্ষমতায় ভারসাম্যের কথা বলতে গিয়ে এই প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি জাতীয় সংস্কারের কথা বলছে, এই বিষয়টি যেমন আছে। এবং বিএনপিও রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখনও বিএনপিতে আসলে ক্ষমতার ভারসাম্য আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। আবার
আপনি যদি আমাকে অনুমতি দেন আমি বলবো যে বিএনপির একজন খুব গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় নেতা জনাব মওদুদ আহমেদ, আমি তাকে কোট করছি, তিনি লিখেছিলেন আমরা ক্ষমতায় গেলে বিএনপি সাফল্য হবে আরও কম, কারণ দলটি শাসন কৌশলে কোনো উন্নতি হয়নি, দলটিতে নেই কোনো আত্মোপলব্ধি এবং আত্মসংশোধন শব্দ দুটির অস্তিত্ব। অর্থাৎ এরকম কথা কিন্তু আছে। মওদুদ আহমেদের কথাই যে আপনার চূড়ান্ত কথা তা তো নয়। জি, মওদুদ আহমেদ তার দৃষ্টিকোণ থেকে তিনি ওই কথাগুলো বলেছেন। আমি তো মনে করি যে কথাগুলো সঠিক নয়। বিএনপি একটা পার্টি, যে পার্টিটা আপনাকে গণতন্ত্রকে রিইন্ট্রোডিউস করেছে, মাল্টি পার্টি সিস্টেম ইন্ট্রোডিউস করেছে, যেটা আগে আমি বললাম, আর রিপিট করতে চাই না। তো বিএনপিকে ওই দলের সঙ্গে বা ফেডারেশনের সঙ্গে তুলনা করাটাকে আমি মনে করি এটা একটা সঠিক তো নয়। আমি মনে করি এটা একটা উদ্দেশ্য প্রণোদিত। আচ্ছা, আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমার আগেকার প্রশ্নের সাথে সম্পর্কিত, যে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন, আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের, মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে, কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা -1 হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারকে নিয়ে কোনো -2 সংখ্যা কি আছে? কেন এই প্রশ্নটি উঠছে সেটিও আমি বলি, যেটা কিছুটা আপনি আগেই প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগ আমলে কিন্তু আমরা দেখেছিলাম যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বারবার বলা হচ্ছিল, কিন্তু 3.5 মাস পরেও বেগম জিয়া এখনও দেশে আছেন, তারেক রহমান সাহেব এখনও দেশে ফিরেন নাই। তো এইটার ক্ষেত্রে কি -2 কোনো আশঙ্কা আপনাদের মধ্যে রয়েছে কিনা অন্তর্বর্তী সরকারকে নিয়ে? এই -2 তো এসেছিল আপনার 111-এ। এখন আপনার এই -2 কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে যে আমরা আগেই বলেছি, আমি গতকাল একটা ইন্টারভিউতে বলেছি যে বিএনপিকে এখন আর কেউ মাইনাস করতে পারবে না। এক। 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগ যদি নিজেরা মাইনাস হয়ে গিয়ে থাকে তো সেটা তো আওয়ামী লীগ হয়েছে, কারণ সে দেশেই নাই, তার নেত্রী পালিয়ে গেছে। সুতরাং আপনার এই জায়গাতে তো তারা নিজেরাই চলে গেছে। এখানে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে রাজনৈতিক দলটি পলিটিক্যালি ব্যাংক্রাপ্ট হয়ে যায়। আওয়ামী লীগ তো এখন আসলে পলিটিক্যালি ব্যাংক্রাপ্ট একটা রাজনৈতিক দল। আমি আগে থেকে বলছিলাম কথাটা আর কি। তার কোনো রাজনীতি নেই। সে ক্ষমতাকে এমন ভাবে ব্যবহার করেছে তাদের ব্যক্তিগত স্বার্থে, দলীয় স্বার্থে না, প্রত্যেকের ব্যক্তিগত স্বার্থে। দে হ্যাভ মিন্টেড মানি লাইক এনিথিং। দেশকে তারা একেবারে ফোকলা করে দিয়েছে এবং সেই দেশকে ফোকলা করে দিয়ে পালিয়ে গেছে, এবং এটা জনরোষে পালিয়েছে। নর্থদের যে কোনো মিলিটারি কু বা কিছু হয়েছে, পিপলস রেট, জনরোষ, সেই রোষে তাকে পালিয়ে জীবন বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা কোনো মতেই যেন চেষ্টা না করি এটাকে কোনো মতে খাটো করা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ রেজিম এদিকে বাধ্য হয়েছে দেশ থেকে পালিয়ে যেতে জনরোষে। ওকে, গত 15 বছরে আওয়ামী লীগের শাসনকে যে ফেসিবাদী বলা হচ্ছে এবং তার যে পালিয়ে যাওয়াটা, যেটি আসলে আপনি এখন বর্ণনাও করলেন, দুর্নীতি, তারপরে নানা ধরনের নানা কারণে, কিন্তু তার পেছনে আপনাদের আমলে যে 20 বছর আগে 21 আগস্টে গ্রেনেড হামলা, বিচারকদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া, এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে। এই দুটি ঘটনা যদি হাইন্ডসাইট আপনি একটু দেখেন, যে মানে যেগুলি হচ্ছে ক্রাইমের ঘটনা, অর্থাৎ হচ্ছে 21 আগস্টের গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র, আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া, এই দুটিকে আপনি আপনার মূল্যায়ন আমরা একটু শুনতে চাই। যে দুটি আপনার 21 আগস্টের যে ঘটনা, এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করা এবং বিশেষ করে তারেক রহমান সাহেবকে জড়িত করা, এটা পুরোপুরি ভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এটা কোনো মতেই বিএনপি এর সঙ্গে জড়িত তো নয়ই, বরঞ্চ আমি মনে করি যারা বিএনপিকে শত্রু হিসেবে চেনে তারা জড়িত, এবং এখানে বেনিফিশিয়ারি কারা হয়েছে সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 21 আগস্টের মামলায় হু ওয়াজ দ্য বেনিফিশিয়ারি? বেনিফিশিয়ারি ওয়াজ আওয়ামী লীগ। কারণ বিএনপি ক্ষমতায় থেকে সে এমন কোনো ঘটনা ঘটাবে কেন যে ঘটনাটা তার বিপক্ষে যাবে? এটা গেল 1 নম্বর। আর আপনি যে প্রসিডিংস গুলো দেখেন সমস্ত, আপনি তো একসময় বিচার বিভাগের মানুষ ছিলেন, দেখবেন যে তারেক সাহেবকে এখানে জড়িত করা হয়েছে 4টা আপনার আইও চেঞ্জ করার পরে। সর্বশেষ যে আইও নিয়ে আসা হয়েছে সে হচ্ছে আওয়ামী লীগ দলীয় ভুক্ত কাহার এখন যে আপনার নিজে থেকেই তাদের মানে নির্দেশে সে এই চার্জশিটটা করেছে, যেটা কোনো সম্পর্ক নেই। অন্যদিকে যে আপনার মূল আসামি ছিল, ভদ্রলোকের নাম আমি বলে যাচ্ছি, মৌলানা মুফতি মোহাম্মদ, তিনি তাকে দিয়ে 164 দিন তাকে টর্চার করে তাকে দিয়ে একটা আপনার স্টেটমেন্ট করিয়ে নিয়েছিল। পরে দেখা গেছে যে উনি নিজেই সেটাকে আবার
ভোগ করেছেন, বলেছেন যে এটা আমার কাছে আমাকে টর্চার করে নেওয়া হয়েছে। এবং দেখেন কিভাবে কি মারাত্মক ঘটনা, কোথায় চলে গিয়েছিল সবকিছু। এবং হি ওয়াজ হ্যাং বিফোর দ্য ট্রায়াল ওয়াজ কমপ্লিট। তো যে প্রধান আসামি তাকে আপনি আগেই অন্য একটা মামলাতে ঝুলিয়ে দিলেন যাতে আসল সত্যটা বেরিয়ে নিয়ে আসে। তো এই কথাগুলো কিন্তু কেউ আপনার ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে না, যার ফলে এই বিষয়গুলো আসে। আপনারা পলিটিক্যাল জিনিসটাকে নিয়ে চেষ্টা করেন, বাট এট দি সেম টাইম হোয়াই ডু ইউ না ট্রাই মানে টু গো ডিপ ইনটু ইট। আমি বলি, শেষ করি জি প্লিজ। জি 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 প্লিজ জি ইনভেস্টিগেটিভ প্লিজ জার্নালিজমটা সিরিয়াসলি করেন এবং এটাকে ফাইন্ড আউট করেন যেটা আসলে ব্যাপারটা কি ছিল। সেটা করছেন না, করছেন যে বিএনপি কে সলভ করার জন্য করছেন। এটাকে আমি মনে করি এটা এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ওকে ওকে, আমি ইনভেস্টিগেটিভ জার্নালিজমের প্রসঙ্গে মানে আমি আপনাকে মাঝখানে ইন্টারাপ্ট করতে চাইনি, আমি শুধু বলতে চাইছিলাম যে এইটা তো আসলে আমাদেরও সীমাবদ্ধতা থাকে ইনভেস্টিগেটিভ জার্নালিজম যে আমরা করতে পারি নাই, কিন্তু এই কথাও তো সত্য যে বিএনপির আমলে আমরা একটা 21 আগস্টের গ্রেনেড হামলার পরে আমরা একটা জজ মিয়াকে দেখেছিলাম, যে জজ মিয়া একটা বানানো হতে পারে, হতে পারে, আমি ধরে নিচ্ছি সেটা আপনারা মনে করছে যে ভুল, আমিও ভুল ধরে নিচ্ছি, কিন্তু আপনারা তো পারতেন এখানে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে আসল সত্যটা উদ্ঘাটন করতে, সেটা তো করেনি। আমি আপনাকে আসল সত্যটা বলছি যেটা, সেটা আমি বললাম। আপনি এই জিনিসগুলো তো আপনারা কখনোই তুলে ধরবেন না যে 4 বার তার আয়ু চেঞ্জ করা হয়েছে, কখনোই তুলে ধরবেন না যে কার আকাঙ্ক্ষা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিল, অবশ্যই তুলে ধরা, কখনোই তুলে ধরবেন না যে মুফতি মাহমুদকে বিচার শেষ হওয়ার আগে থেকে আপনার ফাঁসি দেওয়া হয়েছে। তো দিজ আর দ্য এভিডেন্সেস যেখানে আপনি পরিষ্কার বুঝবেন যে একটা শুধুমাত্র সাজানো মামলা, তাকে এখানে জড়িত করার জন্য এই কথাগুলো এসেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্য বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারকদের বয়স বাড়ানো এবং একজন বিচারপতিকেই আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান করার লক্ষ্য নিয়ে সেইটা করার কারণে বিচার মানে এই পুরো বিধানটাই এটা দিস ইজ ইওর ন্যারেটিভ, এটা আমাদের ন্যারেটিভ নয়। আচ্ছা, আমরা মনে করি যে ওই সময় প্রয়োজন ছিল আপনার বয়স বাড়ানোর ব্যাপারটা, ওটা বাড়ানো হয়েছিল। ইট মে নট ওয়ার্ক, সেটা অন্য কথা। একটা জিনিস আপনি আবার ভুলে যাবেন না যে 1/11 আগে চক্রান্তটা একটা হয়েছিল। সে চক্রান্ত হচ্ছে যে আপনাদের সেই 9/11 ঘটেছিল তার আগে, আর এখানে আপনার কিছু পশ্চিমা দেশ একসাথে হয়ে চুইজডে ক্লাব তৈরি করেছিল, একই সঙ্গে ভারতবর্ষ তার সঙ্গে যুক্ত হয়েছিল, এবং তাদের মূল টার্গেটটা ছিল যে জাতীয়তাবাদী শক্তিকে এখান থেকে নির্মূল করা। এবং যেহেতু তারেক রহমান সাহেব জাতীয়তাবাদী শক্তির উঠতি নেতা ছিলেন, হি ওয়াজ দ্য রাইজিং লিডার, সুতরাং তাকে আপনারা মেলাইন করার জন্য, তার ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা পরিকল্পিতভাবে এই চক্রান্তগুলো করা হয়েছে এবং এই ক্যাম্পেইনটা চালানো হয়েছে, হুইচ ইজ টোটালি পলিটিক্যাল। অন্তর্বর্তীকালীন সরকার আসলেই আমরা নির্বাচনটি যৌক্তিক সময় বা যত শীঘ্র সম্ভব দেওয়ার কথা বলছে, এটি যদি ঠিক হতো জনগণ তো 28 অক্টোবরই আসলে দেশকে শেখ হাসিনা পালাতে বাধ্য হতো। এটা কুতর্ক, এগুলো কুতর্ক। আজকে মনে হয় আমি আপনাকে অনেকগুলি কুতর্কের মধ্যে আসলে নিয়ে আসছি। আপনার পছন্দসই আমি দুই একটা প্রশ্ন করতে চাই, আপনি বা আপনার বিষয়ে আপনি যদি একটু বলেন। দুই একটা বিষয় শেষ হয়ে আসছে। আমি সবসময় মনে করি যে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে গণতন্ত্রের শেষ কথা। শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ আমি মনে করি যে তিনি গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছেন। দুর্নীতি বা অন্যান্য অন্যায় অত্যাচার জুলাই মাস সেগুলি সব মাথায় রেখে আমি বলি তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তিনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন। আমরা আর গণতন্ত্রের ধ্বংসের জায়গায় আর দেখতে চাই না। আপনার পছন্দের যদি কোনো বিষয় থাকে আপনি এটা একটু আমাদেরকে একটু বলতে পারেন। আজকে আমি দুঃখিত যে অনেকগুলি অপ্রিয় বিষয় আপনাকে আমার হয়তো মানে আপনার অপ্রিয় বিষয়ের প্রশ্নের উত্তর দিতে আমি অভ্যস্ত, অতীত দিয়েছি আমি এখন, এবং এই আত্মবিশ্বাস আমার আছে যে আপনার এই অপ্রিয় প্রশ্নগুলোর উত্তর আমি আমার মতো করে দিতে পারবো। আমার বিশ্বাস আমার দর্শক যারা, শ্রোতা যারা, তারা সেটাকে গ্রহণ করতে পারবেন। আমার কাছে একটাই প্রশ্ন, এই দেশটা আমাদের, আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছি, পাকিস্তান হানাদার বাহিনীকে উঠিয়েছি, তখন আপনার 30 লক্ষ বলে যে বলুন 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 3 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, আমরা দেশ স্বাধীন করেছি। পরবর্তীকালে অনেক চড়াই অত্যায় পার হয়েছে, বারবার আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি, গণতন্ত্র ধ্বংস হয়েছে, গণতন্ত্র আবার এসছে। আমরা এখন একটা জায়গায় এসছি যেখানে আমাদের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেই সম্ভাবনাটা হচ্ছে
যে আমরা একটা নতুন, সবাই মিলে চিন্তা করে একটা নতুন বাংলাদেশ গড়ার আমরা শপথ নিয়েছি। এই বিষয়টাতে আমরা এগিয়ে যাই। লেট আস নট ডিভাইড, লেট আস নট, আমরা নিজেরাই নিজেকে বিভক্ত করে না ফেলি, এক জায়গায় এসে সঠিকভাবে এগোই। আমার সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, বিশেষ করে বাংলাদেশে যারা রাজনীতির সঙ্গে জড়িত হয়েছেন তাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আসুন আমরা বাংলাদেশটাকে রক্ষা করি, জাতিকে রক্ষা করি এবং গণতন্ত্রকে রক্ষা করি, সেটাই একমাত্র পথ। লাস্ট প্রশ্ন, এটা অবশ্য দর্শকদের প্রশ্ন, কারণ আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল 24-এও সরাসরি দেখানো হচ্ছে, সুতরাং আমাদের চ্যানেল 24-এর জন্য আমাদের একটু সময়ও দিতে হবে। আমি শুধু এই প্রশ্নটি করতে চাই জনাব যে বাজার ব্যবস্থাপনা মানে অনেকেই বলছেন যে মানুষের নাভিশ্বাস উঠছে হচ্ছে বাজারে দ্রব্যমূল্য পরিস্থিতির কারণে, আবার কেউ কেউ বলছেন যে আমরা যেহেতু বাজারের সিন্ডিকেট ভাঙতে পারতেছি না, এই কারণে আমরা আসলে ভোক্তা পর্যায়ে জিনিসটা নিতে পারতেছি না, এবং সিন্ডিকেটের জন্য অনেকে আবার বিএনপিকে দায়ী করছে যে আগে যা আওয়ামী লীগ করতো এখন এগুলি বিএনপি বসে বসে এই চাঁদাবাজিগুলি করে। শোনেন, এইগুলো কিছু মানুষ আছেন, কিছু মনে করবেন না, যাদের আসলে ধারণাগুলো খুবই অস্পষ্ট এবং পরিষ্কার না, এবং তাদের বায়াস, তারা বিএনপিকে দায়ী করার জন্য রেডি হয়ে থাকেন। প্রশ্নটা হচ্ছে সেটা কেন বিএনপি, কেন এই সিন্ডিকেটের বিএনপি কেমন করে ঢুকবে? এর আগে তো আপনার আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর ধরে তারা সিন্ডিকেট তৈরি করে লুটে খেয়েছে। আপনি বলেন, আমি নামগুলো বলতে পারি, হ্যাঁ, আপনার সালমান রহমান, আপনার এস আলম থেকে শুরু করে যতগুলো মানুষ আপনার আছে, তাই তো এইসব বাজার ব্যবস্থা সিন্ডিকেট তৈরি করেছে। এবং কনজিউমার গুডস যা ইম্পোর্ট করা হয় তারা এরাই ইম্পোর্ট করে এবং এখনো তারাই নিয়ন্ত্রণ করে। সেই বিষয়গুলো তো আমি আবারও বলছি, সেই বিষয়গুলো আপনি একদিনে পারবেন না, ইউ হ্যাভ টু টেক সাম টাইম। এটা তো কোনো আপনার একটা অলৌকিক শক্তি নাই কারোর মধ্যে যে সবকিছু মুহূর্তের মধ্যে ঠিক করে দিল। যেটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন, মাটিতে মিশিয়ে দিয়েছেন। অর্থনীতি বলতে বড় বড় মেগা প্রজেক্ট করেছেন, কিন্তু মানুষ তো শেষ হয়ে গেছে। সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে ইট উইল টেক সাম টাইম ডেফিনেটলি, অ্যান্ড উই মাস্ট গিভ দ্যাট টাইম। এমনিতে সাপ্লাই চেনের ক্ষেত্রে অনেক সময় সরবরাহ লাইনের ক্ষেত্রে যেটা ছোট মানে স্থানীয় পর্যায়ে আপনারাও বিএনপি থেকে আসলে আহ্বান জানিয়েছেন এরকম কেউ করে থাকলে আসলে তার বিচার করা, অনেক ক্ষেত্রে আপনারা কাউকে বহিষ্কারও করেছেন। এই ব্যাপারটাকে আপনি কত বড় সমস্যা মনে করেন যে মানে আসলে? না, আপনি আমাকে বলি, আমি কিন্তু মাঠের মানুষ। আমি আপনার ঢাকা বেস পলিটিশিয়ান নই, আমি মাঠ থেকে উঠে এসেছি রাজনীতি করতে করতে। আমি পৌরসভার মেয়রও ছিলাম, চেয়ারম্যান ছিলাম। শুধু আই নো যে আপনার মাঠে বাজারে হাটগুলোতে কি হয় না হয়। এখানে আমাদের দুর্ভাগ্য যে গত 53-54 বছরেও আমরা মার্কেটিং সিস্টেমটাকে আমরা ঠিক করতে পারিনি, কোনো গভর্নমেন্টই পারেনি, মেবি দ্যার ভেস্টেড ইন্টারেস্ট বলে পারেনি। এখানে ওই বিষয়টাকে আমরা যদি সঠিক করা না যায় তাহলে এটা কোনোদিনই ঠিক করা যাবে না। সেটা হচ্ছে যে আপনার যে মার্কেটিং এর মাঝখানে যে সমস্ত আপনার যে দালালরা যারা আছে আপনার, যারা ভাগ করে নিয়ে যায়, ভাগ করে টাকাগুলো নিয়ে যায় 4টা 5টা 6টা করে, সেখানে বেরিয়ে আসতে পারলে ওই কৃষক যে দামে বিক্রি করছে সেই দামটা ভোক্তারা পাবে না। দ্যাট ইজ দ্য প্রবলেম। সুতরাং এইটা করার জন্য আপনার সুনির্দিষ্ট প্ল্যানিং দরকার, পরিকল্পনা দরকার এবং সময় দরকার, যেখানে আপনি এটা করা সম্ভব হবে। আপনি জানেন খুব ভালো করেই পৃথিবীর বিভিন্ন দেশে আপনার কোঅপারেটিভস আছে, অ্যাসোসিয়েশনস আছে, আপনার যারা ফার্মার্সদের, যারা আপনার এইসব মার্কেটিং এর সঙ্গে জড়িত হয়। আমাদের এখানে আনফর্চুনেটলি সেই ধরনের কিছু গড়ে ওঠেনি, উঠতে দেয়নি বা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ। এই জায়গাগুলোকে ঠিক করার জন্য ভবিষ্যতে যারা সরকারে আসবেন তারা এটা যেন কাজ করতে পারেন এবং অর্থনীতিবিদরা যেন ওই লক্ষ্যে কাজ করেন, সেটা অত্যন্ত জরুরি ব্যাপার। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আজকে অনেকগুলো বিষয়ের অবতারণা আমরা করেছি, আপনি সবগুলো বিষয়েই আসলে আপনার অবস্থান। দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন বিএনপির মধ্যে কোনো বিরোধ নেই, বিএনপির মধ্যে কোনো সমস্যা নেই, পাশাপাশি রাজনৈতিক বিশৃঙ্খলা নিয়ে কথা বলেছেন। তো কিভাবে সমাধান হয় এবং সরকারের দুর্বলতা কি সে বিষয়ে নিয়ে মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এবং তথ্য দিয়েছেন। তো মির্জা ফখরুল আলোচনা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।